হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের কোশ্চেন সাজেশন উইথ অ্যান্সার নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে তার পার্ট 4 নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার 4 আর 5 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চ্যাপ্টার 4 থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেব আজকে। অবশ্যই এর আগে আমরা চ্যাপ্টার 1, 2 আর 3 আলোচনা করে দিয়েছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ক্লাসগুলো দেখে নিও। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিজের সম্পর্কে জ্ঞান বা এ সেন্স অফ সেলফ বলতে কী বোঝানো হয়? নিজের সম্পর্কে জ্ঞান বা এ সেন্স অফ সেলফ বলতে একজন মানুষের নিজের পরিচয়, গুণ, ক্ষমতা, দুর্বলতা, অনুভূতি, পছন্দ, অপছন্দ ও ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন ধারণাকে বোঝায়। উদাহরণ হিসাবে বলা যায় যে ব্যক্তি বলছে আমি পড়াশোনায় ভালো, অথবা কোনো ব্যক্তি বলছে আমি সহজে রেগে যাই, আমি গান গাইতে পছন্দ করি, আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই ইত্যাদি। এগুলো হচ্ছে নিজের সম্পর্কে ব্যক্তির নিজস্ব ধারণার প্রকাশ করা। এটাকেই সেন্স অফ সেলফ বলা হচ্ছে। নেক্সট হচ্ছে নিজের বর্ণনা বা সেলফ ডেসক্রিপশন কাকে বলে? নিজের বর্ণনা বা সেলফ ডেসক্রিপশন বলতে একজন ব্যক্তি নিজের সম্পর্কে যে ধারণা, বৈশিষ্ট্য, গুণাবলী, পছন্দ, অপছন্দ, ক্ষমতা ও আচরণের বিবরণ প্রকাশ করে তাকে বোঝায়। এর মাধ্যমে ব্যক্তি নিজেকে অন্যের কাছে পরিচিত করায় এবং নিজের ব্যক্তিত্ব সম্পর্কে সচেতনতা লাভ করে। শিশুর ক্ষেত্রে সেলফ ডেসক্রিপশন সাধারণত তার নাম, বয়স, পরিবার, পছন্দের কাজ, দক্ষতা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর নিজের সম্পর্কে যে ধারণা তা আরও স্পষ্ট ও গভীর হয়। এতে ব্যক্তির নিজের গুণ, স্বভাব, পছন্দ, অপছন্দ, দক্ষতা, অভ্যাস, অনুভূতি ইত্যাদির প্রকাশ ঘটে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ বলছে যে আমি খুব পরিশ্রমী, আমি খেলাধুলা করতে পছন্দ করি, আমি বন্ধুদের সাহায্য করতে ভালোবাসি ইত্যাদি। এগুলি হচ্ছে ব্যক্তির নিজের স্বভাব, গুণ, পছন্দ অপছন্দ, দক্ষতা, অভ্যাস ও অনুভূতির বহিঃপ্রকাশ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সাধারণভাবে ব্যক্তি নিজের সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে কোন কোন তথ্যাবলী উল্লেখ করেন বা উল্লেখ করা প্রয়োজন? সাধারণত ব্যক্তি নিজের সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে যে সকল তথ্যাবলী উল্লেখ করে বা উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন তা হলো: 1. তুমি নিজের সম্পর্কে কি মনে করো? তোমার পিতামাতা তোমার সম্পর্কে কি মনে করে? তোমার বন্ধুরা তোমার সম্পর্কে কি মনে করে? তোমার শিক্ষকগণ তোমার সম্পর্কে কি মনে করেন? এবং তুমি কি ধরনের ব্যক্তি হতে চাও? এগুলো অত্যন্ত দরকার নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে নিজের সম্পর্কে বর্ণনার অভিজ্ঞতা বা টেস্ট অফ সেলফ ডেসক্রিপশন বলতে কী বোঝো? নিজের সম্পর্কে বর্ণনার অভিজ্ঞতা বা টেস্ট অফ সেলফ ডেসক্রিপশন হলো এমন একটি মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতা যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের সম্পর্কে কী ধারণা পোষণ করে তা জানা যায়। এই অভিজ্ঞতার সাহায্যে ব্যক্তির আত্মধারণা, আত্মবিশ্বাস, পছন্দ অপছন্দ, ক্ষমতা, আচরণ ও ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। নেক্সট হচ্ছে, এর মধ্যে দিয়ে বিশেষত শিশু ও শিক্ষার্থীদের নিজেদের সম্পর্কে ধারণা কতটা ইতিবাচক বা নেতিবাচক তা বোঝার জন্য এই অভিজ্ঞতা ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে নিজের সম্পর্কে বর্ণনার অভিজ্ঞতা বা টেস্ট অফ সেলফ ডেসক্রিপশনের গুরুত্ব কী? ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর সম্পর্কে অবহিত হওয়ার জন্য মনোবিদগণের নিকট নিজের সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সম্পর্কে বিবরণীর মাধ্যমে যে তথ্য পাওয়া যায় তার সাহায্যে ব্যক্তির ব্যক্তিত্ব পরিণমন প্রত্যাশা অনুযায়ী কি না তার পরিচয় পাওয়া যায়। এর মাধ্যমে জানা যায় ব্যক্তি নিজেকে সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম কিনা। যদি কোনো ব্যক্তি নিজেকে সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম হয় তাহলে সে অন্য যে কোনো ব্যক্তিকে পরিমাপ করতে সক্ষম হবে। নিজের সম্পর্কে এই বর্ণনার অভিজ্ঞতা বা টেস্ট অফ সেলফ ডেসক্রিপশনের গুরুত্ব হলো: 1. আত্মধারণা নিয়ন্ত্রণ করা,
আত্মধারণা নির্ণয় করা, শিক্ষার্থী নিজের সম্পর্কে কী ধারণা পোষণ করে তা জানা যায়। 2 হচ্ছে আত্মবিশ্বাসের মাত্রা বোঝা যায়, শিক্ষার্থীর আত্মবিশ্বাস ইতিবাচক না নেতিবাচক তা নির্ণয় করা যায়। 3 হচ্ছে ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে, শিক্ষার্থীর গুণাবলী ও দুর্বলতা চিহ্নিত করে ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। 4 হচ্ছে শিক্ষকের শিক্ষাদানের সহায়ক, শিক্ষক শিক্ষার্থীর মানসিক অবস্থা বুঝে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি গ্রহণ করতে পারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে পরামর্শ দানের সহায়তা করে, শিক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা ও কাউন্সেলিং দেওয়া সহজ হয়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে আচরণগত সমস্যা শনাক্ত করা যায়, শিক্ষার্থীর মানসিক ও আচরণগত সমস্যার সমাধান এবং কারণ বোঝা সম্ভব হয়। পরের প্রশ্ন হচ্ছে নিজের সম্পর্কে বর্ণনার অভিজ্ঞতার ক্ষেত্রে কোন কোন নির্দেশনা মেনে চলা আবশ্যক। নিজের সম্পর্কে বর্ণনার ক্ষেত্রে কয়েকটি বিশেষ নির্দেশনা বা নির্দেশস্থান হলো: 1. মনস্তত্ত্ব বিধির নির্দেশনা সতর্কভাবে বা সতর্কতার সঙ্গে শোনা, তোমার বর্ণনা যেন সত্য ও স্পষ্ট হয় সেদিকে খেয়াল রাখা, তুমি তোমার ব্যক্তিত্বের এমন কিছু সংলগ্নের উপর বা গুণাবলীর উপর গুরুত্ব দেবে যা তোমার ব্যক্তিত্বের বিশেষ দিক বলে তুমি বিচার করো, সতর্ক হতে হবে যাতে তোমার দ্বারা যে বিবরণ দেওয়া হচ্ছে তা অন্য কোনো ক্ষেত্রে দেওয়া বিবরণের সঙ্গে যেন পৃথক না হয়। এবং 5 হচ্ছে কোনো স্থান থেকে প্রাপ্ত বিবরণীকে মুখস্থ করে তাকে নিজের বিবরণী হিসাবে বলা উচিত নয়। নেক্সট হচ্ছে নিজের সম্পর্কে বিবরণ তুলে ধরার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি বিশেষভাবে খেয়াল রাখতে হবে বা বিবেচনা করতে হবে। নিজের সম্পর্কে বিবরণী তুলে ধরতে হলে যে সকল বিষয়গুলির প্রতি বিশেষভাবে খেয়াল রাখা বা বিবেচনা করা উচিত তা হলো: 1 বা 2টি ইতিবাচক ব্যক্তিগত বৈশিষ্ট্য উল্লেখ করা, যেমন উদ্যোগী, পরিশ্রমী, অধ্যবসায়ী, সংগঠিত, ধৈর্যশীল ইত্যাদি। 2 তুমি এবং তোমার পরিবার কোথায় বড় হয়েছ সে সম্পর্কে সংক্ষেপে বিবরণ। 3 তোমার সাফল্য উল্লেখ করা, যেমন কোনো সংসদের সভাপতি থাকা বা বিশেষ কোনো অ্যাওয়ার্ড পাওয়া ইত্যাদি। 4 হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ গ্রহণ করেছে এমন হলে তা উল্লেখ করা, যেমন ডিগ্রি, শিক্ষক শিক্ষা, প্রযুক্তি, কোনো কোর্সের সার্টিফিকেট ইত্যাদি। নেক্সট হচ্ছে সঠিক ভাষা এবং নির্ভুল ব্যাকরণ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে অপ্রাসঙ্গিক ও নেতিবাচক তথ্য অধিক দেওয়া যাবে না। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে ধৈর্য সহকারে ও শান্ত ভাব বজায় রেখে নিজের বিষয়ে বিবরণ দেওয়া অত্যাবশ্যক। নেক্সট হচ্ছে নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে যে সকল কার্যকারী গুণাবলী বা বিশেষণ ব্যবহার করা যায় তা উল্লেখ করো। নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে যে সকল কার্যকারী গুণাবলী উল্লেখ করা যায় সেগুলি হলো: সৎ, মনোযোগী, উদার হৃদয় সম্পন্ন বা উদারতা, গতিশীল, কমিটেড, পরিণত, সামাজিক, বাস্তববাদী, মোটিভেটেড, সৃজনশীল, বিবেক সম্পন্ন, বিবেচক, কঠিন পরিশ্রমী, বন্ধু মনোভাব সম্পন্ন, রিসোর্সফুল, নির্ভরযোগ্য, দায়িত্ব সম্পন্ন এবং বিশ্বাসযোগ্য। এই গুণাবলীর মধ্যে অনেক ক্ষেত্রে তোমাদের 2 নম্বরে 2টি অথবা 4টি গুণাবলী লেখো বলে এরকম প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে নিজের সম্পর্কে বর্ণনার ক্ষেত্রে কতগুলি ইতিবাচক গুণাবলী উল্লেখ করো। আবিষ্কারক, চিন্তাশীল, উদ্যোগী, ধৈর্যশীল, ইতিবাচক, এক্সাইটিং, প্রফেশনাল, কুইক, লজিক্যাল, পার্টিকুলার, সক্রিয়, নির্ভরশীল, বুঝদার, ক্যান্ডিড, কোঅপারেটিভ, সৎ, মনোযোগী, আগ্রহী, ক্ষমাশীল, উদারমনা এবং দায়িত্বশীল ইত্যাদি। নেক্সট প্রশ্ন হচ্ছে আত্মবোধ বা সেলফ কনসেপ্ট কাকে বলে, অথবা আত্মবোধ বা সেলফ কনসেপ্টকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, এর কয়েকটি উপশ্রেণী আছে ও কী কী তা লেখো। আত্মবোধ বা সেলফ কনসেপ্ট বলতে একজন ব্যক্তি নিজের সম্পর্কে যে সামগ্রিক ধারণা গড়ে তোলে তাকে বোঝায়, অর্থাৎ ব্যক্তি নিজেকে কিভাবে দেখে, নিজের ক্ষমতা, গুণ, দুর্বলতা, আচরণ, মূল্যবোধ ও ব্যক্তিত্ব সম্পর্কে যে ধারণা পোষণ করে সেটাই হচ্ছে আত্মবোধ, অর্থাৎ নিজের সম্পর্কে তার ব্যক্তিগত নিজের ধারণা।
আত্মবোধ ব্যক্তির অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, সমাজ ও অন্যের মতামতের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে। এটি ব্যক্তির আচরণ, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আত্মবোধ শব্দটি সাধারণত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আত্মবোধ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। সাধারণভাবে আত্মবোধের তিনটি উপশ্রেণী আছে। এক হচ্ছে আত্মধারণা বা সেলফ ইমেজ, আত্মমর্যাদা বা সেলফ এস্টিম এবং আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি। আত্মধারণা বা সেলফ ইমেজ কাকে বলে? আত্মধারণা বা সেলফ ইমেজ বলতে একজন ব্যক্তি নিজের সম্পর্কে মনে মনে যে চিত্র বা ধারণা গড়ে তোলে তাকে বোঝায়। অর্থাৎ ব্যক্তি নিজেকে কেমন মনে করে, নিজের রূপ, নিজের গুণ, ক্ষমতা, আচরণ ও ব্যক্তিত্ব সম্পর্কে যে মানসিক ছবি তৈরি করে, সেটাই হচ্ছে আত্মধারণা বা সেলফ ইমেজ। সেলফ ইমেজে শিক্ষার্থী তার ক্ষমতা, দক্ষতা এবং তার দুর্বলতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়। এর ভিত্তি হলো ব্যক্তির বাস্তব জীবনে নিজের অভিজ্ঞতা, বিশ্লেষণ ইত্যাদি। যেমন যদি কোনো একজন ছাত্র মনে করে যে সে অঙ্কে খুব ভালো এবং সে সঠিকভাবে তা সমাধান করতে পারে খুব দ্রুত, তবে ইতিহাসে সে ভালো বুঝতে পারে না, সে সাল, তারিখ, ঘটনা সব ভুলে যায়। এসবের ভিত্তিতে সে যখন নিজেকে বিচার করে তখন তাকে সেলফ ইমেজ বলা হয়। এতে ছাত্রটি অঙ্ক এবং বিজ্ঞানের প্রতি উৎসাহিত হয় এবং খুব আগ্রহের সঙ্গে পড়াশোনা করে। এইভাবে সেলফ ইমেজ আমাদের শিক্ষণের দিক নির্দেশনা করে এবং শিক্ষণ বিষয়টিতে গভীরতা আনে। অর্থাৎ আত্মধারণা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। ইতিবাচক আত্মধারণা আত্মবিশ্বাস বৃদ্ধি করে আর নেতিবাচক আত্মধারণা হীনমান্যতার সৃষ্টি করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদা বা সেলফ এস্টিম কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। আত্মমর্যাদা বা সেলফ এস্টিম বলতে একজন ব্যক্তি নিজের সম্পর্কে কতটা মূল্যবান, যোগ্য ও সম্মানিত বলে মনে করে সেই অনুভূতিকে বোঝায়। অর্থাৎ ব্যক্তি নিজের ক্ষমতা, গুণাবলী ও ব্যক্তিত্বকে কতটা ইতিবাচকভাবে গ্রহণ করছে সেটা হচ্ছে আত্মমর্যাদা। যার আত্মমর্যাদা বেশি সে নিজের উপর বিশ্বাস রাখে এবং কাজ করার সাহস পায়। অন্যদিকে আত্মমর্যাদা কম হলে ব্যক্তি নিজেকে দুর্বল বা অযোগ্য মনে করতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় যে কোনো শিক্ষার্থী পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পর মনে করল যে সে পরিশ্রমী ও মেধাবী, ফলে তার নিজের প্রতি বিশ্বাস ও সম্মান বেড়ে গেল। এটি হলো তার ইতিবাচক আত্মমর্যাদার উদাহরণ। আবার কোনো ছাত্র ব্যর্থ হয়ে যদি মনে করে আমি কিছুই পারি না, তাহলে তা নিম্ন আত্মমর্যাদার উদাহরণ এবং এতে সে ডিমোটিভেটেড ফিল করে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। আত্ম উৎকর্ষতা বা সেলফ এফিসিয়েন্সি বলতে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে নিজের ক্ষমতার উপর ব্যক্তির বিশ্বাসকে বোঝায়। অর্থাৎ ব্যক্তি মনে করে যে সে নির্দিষ্ট কাজটি করতে সক্ষম। এটিকেই এই আত্মবিশ্বাসী হলো আত্ম উৎকর্ষতা। মনোবিজ্ঞানী অ্যালবার্ট বান্দুরা এই ধারণাটি বিশেষভাবে ব্যাখ্যা করেন। যাদের আত্ম উৎকর্ষতা বেশি তারা কঠিন কাজও সাহসের সঙ্গে অংশগ্রহণ করে এবং সহজে হতাশ হয় না। অন্যদিকে আত্ম উৎকর্ষতা কম হলে ব্যক্তি নতুন কাজ করতে ভয় পায়। উদাহরণ হিসাবে বলা যায় যে একজন ছাত্র মনে করে যে সে নিয়মিত অনুশীলন করলে গণিতের কঠিন সমস্যাও সমাধান করতে পারবে, তাই সে আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনা চালিয়ে যায়। এটি তার আত্ম উৎকর্ষতার উদাহরণ। আবার যদি কোনো শিক্ষার্থী মনে করে যে আমি এই কাজ কখনো করতে পারবো না, তাহলে তা নিম্ন আত্ম উৎকর্ষতার উদাহরণ। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন তোমাদের 4 নম্বর চ্যাপ্টারটি থেকে। অবশ্যই এর আগে যে আমরা 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর চ্যাপ্টারটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি উল্লেখ করেছি সেগুলো দেখে নেবে।